বিদ্যার বিরুদ্ধে ছাত্র সমাজকে খেপিয়ে দিল রাজদীপ চ্যাটার্জি ও শ্রাবণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা প্রফেসর এস এম কে বলতে থাকে, প্রফেসর এস এম আপনি কি সত্যি সবটা জানেন ওখানে কি হচ্ছে? তখন প্রফেসর এস এম বলতে থাকে, হ্যাঁ আমি আমি সবটাই জানি, আমি আমি দেখলাম তো ওখানে ওখানে ওরা কি কি কথা বলছে সবটাই দেখলাম। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে বিদ্যা বলতে থাকে, আপনি কি করে জানলে যে ওখানে কি হচ্ছে? তখন এ কথা শুনে প্রফেসর এস এম বলতে থাকে, আমি ওখানে ওখানে একটা কাজে গিয়েছিলাম প্রিন্সিপাল রুমে, আর তখন দেখলাম প্রফেসর এস বি, প্রফেসর পিসি আর আর প্রিন্সিপাল স্যার সবাই মিলে একসঙ্গে একসঙ্গে কথা বলছে। ওখানে ওরা আপনাকে আপনাকে কি করে ফাঁসানো হবে, এখানে কি করে এই হোস্টেলটা ভাঙা হবে, ছাত্রদেরকে কিভাবে হোস্টেল থেকে বের করতে হবে, সব নিয়ে আলোচনা করছে। তখন বিদ্যা বলতে থাকে, তবে এই কাজগুলো কে করছে বলুন তো? তখন প্রফেসর এস এম বলতে থাকে, এই কাজগুলো রাজদীপ চ্যাটার্জি করাচ্ছে। আর আপনাকে এসব বলে কি লাভ হবে? আপনি তো এখন চ্যাটার্জি বাড়ির বউ, তাই না? তাই তো এখন আপনার আর কোনো মাথা ব্যথা থাকবে না এই কলেজ নিয়ে। আপনি তো এখন চ্যাটার্জিদেরই একজন হয়ে গেছেন। এখন তো আপনি রাজদীপ চ্যাটার্জি হয়ে কাজ করবেন। আপনি আর রাজদীপ চ্যাটার্জি সম্পর্কে শ্বশুর পুত্রবধূ, এদের মধ্যে তো আর আমরা আসতে পারি না, তাই না? তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি আপনাকে সবটা বলছি আমি আপনাকে, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি আমি এখানে একটা উদ্দেশ্যে এসেছি। আমি আমি এমনি এমনি ওখানে যাইনি। ওখানে যাওয়াটা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু ওখানে গিয়েছি একটা উদ্দেশ্যে। আমাকে আমাকে ওখান থেকে সবকিছু বুঝতে হবে। রাজদীপ চ্যাটার্জি কি চাল দিচ্ছে, কি করছে, আমাকে সবটা বুঝতে হবে। এখন আমাকে একটা নতুন চাল চালতে হবে। আপনি আমার সঙ্গে আসুন। এই বলে বিদ্যা চলে যাবে। ঠিক তখনই প্রফেসর এস এম বলতে থাকে, প্লিজ প্রফেসর বিবি, আপনি যাবেন না। ওখানে গেলে আমি চাই না আমার জন্য আপনাদের আপনাদের কোনো কোনো অশান্তি হোক, আপনাদের সংসারে কোনো অশান্তি হোক, আপনার আপনার কলেজে কোনো অশান্তি হোক। তাই আমি চাচ্ছি না আপনারা নিজেদের মধ্যে কোনো ঝামেলা করুন। এদিকে দেখা যায় প্রিন্সিপাল স্যার প্রফেসর এস বি ও পিসি কে বলতে থাকে যে কি করে সবকিছু করতে হবে। এদিকে দেখা যায় প্রফেসর বিবি দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সব কথা শুনছে। আর এদিকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আমাদের আমাদের যে করেই হোক এই স্টুডেন্টদের এখান থেকে বের করতে হবে আর কলেজটা ভেঙে দিতে হবে। আর ওই যে কলেজের পাশে যে পরিত্যক্ত জায়গাটা, ওটা তো অনেকদিন থেকে খালি পড়ে আছে, ওখানেও একটা ভবন তোলা হবে, ওখানে একাডেমির একটা অংশ থাকবে। তখন তখন দেখা যায় প্রফেসর পিসি বলতে থাকে, ঝামেলা হবে না তো? প্রফেসর বিবি কোনো বাধা সৃষ্টি করবে না? তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে, না অবশ্যই করতে পারবে না, কারণ কারণ প্রফেসর বিবি এখন এখন চ্যাটার্জি বাড়ির বউ, তো চ্যাটার্জি বাড়িতেই আছে। মিস্টার রাজদীপ চ্যাটার্জি সবকিছু ঠিকঠাক করে নেবে, রাজদীপ চ্যাটার্জি সবকিছু বুঝে নেবে। এ কথা শুনে তখন তখন দেখা যায় প্রফেসর পিসি বলতে থাকে, তবে তবে হয়তো ঠিক আছে। আর এদিকে বিদ্যা সবকিছু শুনে বলতে থাকে, আমাকে যে করেই হোক সবকিছু ভেস্তে দিতে হবে। এভাবে এভাবে কোনো কিছু হতে দেওয়া যাবে না। এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, ওখানে কে? দরজার আড়ালে কে? ঠিক তখনই বিদ্যা বেরিয়ে আসলে তখন তখন দেখা যায় প্রফেসর এস এম বলতে থাকে, আপনি আপনি ওখানে কি করছিলেন প্রফেসর দিদি? তখন বিদ্যা বলতে থাকে, আসলে আসলে আমি আসছিলাম আপনাদের সঙ্গে কথা বলতে, কিন্তু হঠাৎ এসে দেখলাম আপনারা পার্সোনাল কথা বলছেন, তাই আর ঢুকছিলাম না। তখন দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনি হয়তো বা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে সবটা শুনছিলেন, তাই না? এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, মোটেও না, আমি আড়ি পাচ্ছিলাম না। আমি আমি ওখানে দাঁড়িয়েছিলাম বটে, কিন্তু কিন্তু আড়ি পাচ্ছিলাম না। আমি ঢুকছিলাম, আপনাদের কথা শুনে ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমি আমি মাত্রই তো এলাম। এরপরে দেখা যায় প্রফেসর পিসি বলতে থাকে, আপনি আপনি চাল দিচ্ছেন, তাই না? আপনি এখানে এসে কি প্রমাণ করতে চাইছেন? তখন তখন দেখা যায় প্রফেসর বিবি বলতে থাকে, আমি আমি বিশ্বাস করুন এখন আপনাদেরই একজন হয়ে গেছি। আমি তো এখন আপনাদেরই একজন, তাই আপনাদের সঙ্গে আমি মিশে থাকতে চাই। আমি আর এখন আলাদাভাবে কিছু করতে চাই না। তখন দেখা যায় এ কথা শুনে প্রিন্সিপাল স্যার অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। প্রফেসর বেবি, আপনি কি সবকিছু ঠিকঠাক ভাবে বলছেন, নাকি আবার কোনো ভেদ ধরেছেন বলুন তো? তখন পিসি বলতে থাকে, আমার মনে হচ্ছে উনি উনি পুরো নাটক করছে। উনি আমাদের আমাদের ফাঁদে ফেলতে চাইছে, আমাদের মুখ থেকে কথা বের করার জন্য উনি এমনটা করছে, তাই না প্রফেসর বেবি? তখন বিদ্যা বলে ওঠে, না না, আমি তো এখন চ্যাটার্জি বাড়ির বউ, আমার আর এখন কি চাই বলুন? আমার তো এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি তো এখন চ্যাটার্জি বাড়ি পেয়ে গেছি, চ্যাটার্জি বাড়ির বউ হয়েছি, এখন আর আমার কি কোনো প্রয়োজন আছে? তখন এ কথা শুনে প্রফেসর পিসি বলতে থাকে, আপনি সত্যি বলছেন? আপনার কথাগুলো কি সত্যি, নাকি
নাকি কোনো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন বলুন তো? তখন বিদ্যা বলতে থাকে, আমার স্টুডেন্টরা কোথায় থাকলো, কি করলো না করলো সেটা আমার দেখার কোনো বিষয় নেই। এখন আর আমি ওগুলো নিয়ে ভাবছি না। এখন আমি নিজেরটা নিয়ে ভাবছি, নিজেরটা নিয়ে ভাবার চেষ্টা করছি। এখন আমার ওগুলো ওগুলো ভাবার কোনো 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 সময় নেই, কোনো কোনো দরকার নেই। এ কথা শুনে তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনি আপনি যেগুলো বলছেন সেগুলো সত্যি? রাজদীপ বাবুকে আমি বলবো? তখন বিদ্যা বলতে থাকে, আপনার যদি সন্দেহ থাকে তবে আপনি রাজদীপ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন। ওনাকে আমি আদর করে আপ্যায়ন করে এই মাত্র মোচার তরকারি খাইয়ে এলাম। মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না করে ওনাকে আমি খাইয়ে দিলাম, এই মাত্রই তো খাইয়ে দিয়ে আসলাম। এই কথা শুনে তখন তখন দেখা যায় অবাক হয়ে যায় সবাই। পিসি বলতে থাকে, আপনি সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে আপনি আপনি নিজ হাতে খাইয়ে দিয়েছেন? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাই তো, আপনার বিশ্বাস না হলে আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। তখন তখন দেখা যায় বিদ্যা মনে মনে বলতে থাকে, আপনাদের কি করে মনের মধ্যে যেতে হয় আমি সেটা খুব ভালো করেই জানি। এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আমার তো খটকা লাগছে, আর আমার কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। এখন মনে হচ্ছে যে করে হোক আমাকে আমাকে একটু শিওর হতে হবে। এই হুট করে বিশ্বাস করে নিলে হবে না। আমাকে আমাকে এখন রাজদীপ চ্যাটার্জিকে ফোন করতে হবে আর ওনার সঙ্গে কথা বলতে হবে যে যে কথাগুলো বলছেনি সেগুলো কি সত্যি নাকি কোনো কোনো মন গড়া গল্প। এরপরে এরপরে দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আমি কিন্তু মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে ফোন করব। তখন বিদ্যা বলতে থাকে, করুন না, কোনো সমস্যা নেই। আমি কি ভয় পাই? আমি তো যা বলছি সত্যি বলেছি। তখন তখন দেখা যায় বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, জানেন আমার শ্বশুর মশাই আমাকে অনেক ভালোবাসছে, আমিও আমার শ্বশুর মশাইকে অনেক ভালোবাসছি। এখন চাইছি যে আমরা আমরা এক হয়ে একই পরিবারে একই সঙ্গে সংসার করব। আমি তো ওনার পুত্রবধূ, তাই না? আমি তো কখনো পিতৃস্নেহ পাইনি, তাই উনি আমাকে পিতৃস্নেহ দেবে বলেছে। আমি ভেবেছি যে আমি এখন থেকে ওনাকেই বাবা বলে ডাকবো। আর আমি তো ওনাকে বাবা বলেই ডাকছি। ইদানিং তো আমি ওনার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক গড়ে তুলেছি। তখন তখন দেখা যায় প্রফেসর এসে মনে মনে বলতে থাকে, আসলে প্রফেসর দিদি, আপনার সঙ্গে কেউ পেরে উঠতে পারবে না। আপনার বুদ্ধির কোনো জুড়ি হয় না। আপনি আপনি যা মাত দিচ্ছেন না এদেরকে যেভাবে ভুলকাইয়ে দিচ্ছেন, এতে মনে হচ্ছে যে এরা এবার আপনাকে বিশ্বাসী করে ফেলবে। এবার নিজেরা নিজেরা অবশ্যই ভুল খেয়ে যাবে। এরপরে দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, যে করে হোক আমাকে আমাকে রাজদীপ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে হবে। এরপরে এরপরে বিদ্যাকে বলতে থাকে, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোন করে আসছি, ঠিক আছে? এই বলে প্রিন্সিপাল স্যার বেরিয়ে যায়। এরপরে রাজদীপ চ্যাটার্জিকে ফোন করলে তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কি বলছেন, কি কি কেন ফোন করেছেন? তখন তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আসলে আসলে একটা দরকারে ফোন করলাম। আসলে বিদ্যা ব্যানার্জি পুরোই চেঞ্জ। ওনাকে ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি আগে আমাদের এতটা বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু আজকে আজকে মনে হচ্ছে সত্যি উনি হয়তোবা নিজেকে পাল্টে দিয়েছেন। ওনাকে দেখে বোঝার কোনো কায়দা নেই যে উনি উনি আগে একরকম ছিলেন আর এখন অন্যরকম হয়েছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি হয়তোবা সবসময় আমাদের পাশেই ছিলেন। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ওই মেয়েটা কোন উদ্দেশ্যে ওখানে গেছে আর ও কি বলছে কিছু কি বুঝতে পারছো? তখন তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে, ও তো বলছে যে ও আমাদের সঙ্গে মিশতে চায় আর আমাদের প্ল্যান সম্পর্কে জানতে চাইছে। এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, কোন প্ল্যান? তখন তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে, ওই তো আমরা কি করে ছাত্রছাত্রীদের কলেজ থেকে উচ্ছেদ করবো, ঠিক সেই প্ল্যানটাই। তখন তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, একদম ওকে এসব বলবেন না, কারণ কারণ ও ওখানে গেছে খবর বের করার জন্য। ওখানে ওখানে কি আপনাদের পেট থেকে কথা বের করার জন্য ও ওখানে গেছে। ওর কথায় কোনো কথায় কান না দিয়ে কোনোভাবে ওর কথায় কান দিবেন না, বুঝতে পেরেছেন? তখন এ কথা শুনে তখন তখন দেখা যায় প্রিন্সিপাল স্যার ফোন কেটে দেয়। এরপরে স্টুডেন্টরা সবাই এই নিয়ে ক্লাসে বলা বলি করলে তখন তখন দেখা যায় স্টুডেন্টরা সবাই বলতে থাকে, প্রফেসর আমাদের সঙ্গে এরকম একটা প্রতারণা করবে আমরা কখনোই ভাবতে পারিনি। এরপরে বিদ্যা কলেজে এলে সবাই বিদ্যাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। এরপরে দেখা যায় সবাই সবাই বলতে থাকে, আমরা ভাবতে পারিনি যে উনি এরকম একটা কাজ করবে। এরপরে বিদ্যা বিদ্যা বোর্ডে কিছু একটা লেখে আর বলতে থাকে, আমরা আজকে মনের ব্যবধান নিয়ে কথা বলবো। তখন এই কথা শুনে স্টুডেন্টরা বলতে থাকে, আমরা আগে আপনার আপনার মনের বিষয়ে জানতে চাইছি ম্যাডাম। আপনার মনে আসলে কি চলছে বলুন তো?
তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, এটা কেমন কথা হচ্ছে? আমার মনে কি চলছে মানে? তোমরা তোমরা এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? তোমরা কি ভুলে যাচ্ছ যে আমি আমি তোমাদের প্রিন্সিপাল ম্যাম? তখন তখন দেখা যায় স্টুডেন্ট একে একে উঠতে থাকে আর বলতে থাকে, আপনি যে কাজটা করেছেন ম্যাম তাতে আমরা ভুলে যাচ্ছি, কারণ কারণ আমরা তো আপনাকে অনেক বিশ্বাস করতাম, আমাদের এই কলেজে শুধু আপনি ছিলেন, আর আজকে আজকে আপনি এটা কিভাবে কিভাবে আমাদের সঙ্গে বিহেভ করলেন? এরপরে রায়া উঠে বলতে থাকে, আসলে আসলে ওদের মনে অনেক প্রশ্ন জেগেছে ম্যাম, আর সেগুলোই আমরা বলছি। তখন বিদ্যা বলতে থাকে, কোন প্রশ্ন? কিসের প্রশ্ন? তোমরা আমাকে বলো রায়া, কি হয়েছে সবটা বলো। তখন একে একে সবাই উঠে বলতে থাকে, ম্যাম আপনি যে আপনি যে প্রতারণাটা করলেন এটা কেন করলেন বলুন তো আমাদের সঙ্গে? এই প্রতারণাটা আপনাকে আপনি না করলেও পারতেন। তখন তখন দেখা যায় সঞ্চিতা উঠে বলতে থাকে, ঠিক বলেছে ম্যাডাম, আপনি আপনি এরকম ভাবে আমাদের না ঠকালেও পারতেন, আমরা তো আপনাকে ভগবানের চোখে দেখতাম, কিন্তু আপনি আপনি আজকে আপনিও আজকে নিজের রূপটা দেখিয়ে দিলেন। আপনি যে এই যে মিস্টার রাজদীপ চ্যাটার্জির ছেলে রিট চ্যাটার্জিকে পাওয়ার জন্য আমাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, এতটা এতটা দূর এগিয়ে গিয়েছিলেন, আজকে আজকে সেই আসল রূপটা বের করে দিলেন, তাই তো? আপনি আপনি এখন নিজের সাধ্য হিসেবে হাসিল হয়ে গেছে, আর এখন এখন আমাদের দূরে ঠেলে দিলেন। এরপরে এ কথা শুনে তখন দেখা যায় একে একে সবাই উঠতে থাকে আর বলতে থাকে, ঠিক বলেছো, আপনি আপনি নিজের স্বার্থের জন্য আমাদের আমাদের আপনার সঙ্গে নিয়েছিলেন, আমাদের জন্য লড়াই করেছিলেন, আজকে আপনার সাধ্য শিথিল হয়ে গেছে, আর আজকে আপনি আমাদের আমাদের দূরে ঠেলে দিচ্ছেন, আমাদের দুঃছয় করছেন। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, তোমরা এসব কি বলতে চাইছো বলো তো? আমি তো তোমাদের তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যায় তখন তখন দেখা যায় সপ্তক বলতে থাকে, ম্যাডাম আমি আপনার সকল কথা শুনে নিয়েছি, আসলে আসলে আমি প্রিন্সিপাল রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই তখনই ভেতর থেকে শুনতে পেলাম আপনি কথা বলছেন, তখনই আমি ওখানে দাঁড়িয়ে গেলাম আর শুনতে পেলাম যে আপনি বলছেন যে এখন আর আপনি আমাদের পাশে নেই, আমরা কোথায় থাকবো, কি করব, এতে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি তো এখন মিস্টার মিস্টার রাজদীপ চ্যাটার্জির ওয়াইফ, আপনি তো চ্যাটার্জি বাড়ির বউ, আপনি তো এই কলেজের মালিক যিনি তার পুত্রবধূ। তবে তবে আপনি কেন আমাদের পাশে দাঁড়াবেন? আপনি তো ওদের পাশেই দাঁড়াবেন, তাই না? আপনি তো এগুলোই বলছিলেন, তাই না? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, সপ্তক তুমি এসব বলছো? তখন সপ্তক বলতে থাকে, ম্যাডাম আমরা আমরা বলতে চাইনি, কিন্তু কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আপনার ভরসায় আমরা ছিলাম, কিন্তু আজকে আজকে যেহেতু আপনি ওদের সঙ্গে হাত মিলিয়েছেন, তবে তবে আমরা নিশ্চিত আমাদের কলেজটা আর টিকবে না, আমরা আমরা কোথায় থাকবো, কি করবো, আমরা কেউ জানি না, আমাদের আমাদের হয়তোবা আজকের মধ্যে কলেজ ছেড়ে চলে যেতে হবে। তখন তখন দেখা যায় তক রেগে বলতে থাকে, আমরা এটা কিছুতেই মেনে নেব না, আপনি আপনি এভাবে প্রতারণা করতে পারেন না আমাদের সঙ্গে, এভাবে প্রতারণা করলেন কেন বলুন তো? তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, প্লিজ তোমরা বিশ্বাস করো, তোমরা ভুল বুঝছো, আমাকে আমাকে ভুল বুঝছো তোমরা। তখন তখন দেখা যায় স্টুডেন্টরা সবাই বলতে থাকে, মোটেও ভুল বুঝছি না, আমরা আমরা যা বুঝছি সবটাই সত্য বুঝছি। তখন তখন রায়াকে বিদ্যা বলতে থাকে, প্লিজ রায়া ওদেরকে বোঝাও, সঞ্চিতা রিয়া ওদেরকে সবাইকে বোঝাও। তখনই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে শ্রাবণ এসে বিদ্যার পা জড়িয়ে ধরে বলতে থাকে, দিদি থ্যাংক ইউ রে, আমি তোর কাছে কৃতজ্ঞ, তুই যে এভাবে এভাবে নিপুণ মন্টুকে কাস্টাডিতে দিয়ে আমাকে বাঁচিয়ে নিলি, এর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ। আমি জানতাম, বাবা আমাকে বলেছিল যে তুই নিজ দায়িত্বে আমাকে আমাকে ওখান থেকে ছাড়িয়ে আনবি, আমাকে জেল থেকে ছাড়িয়ে আনবি, আর তুই ঠিক সেটাই করলি। আমি তোর কাছে সত্যি কৃতজ্ঞ। তুই যে কত কষ্ট করে মিস্টার রাজদীপ চ্যাটার্জির বাড়িতে ঢুকেছিস, ওনার সঙ্গে নিজেকে জুড়ে নিয়েছিস, এটাও আমি জানি, কিন্তু আমি তোকে বলছি, তোকে আর কেউ কোনো কিছু বলতে পারবি না। আমি অনেক খুশি যে তুই ফাগুনের জায়গাটা নিতে চলেছিস, তুই এই কলেজের মাথায় বসতে চলেছিস, আমি অনেক খুশি রে। তখন বিদ্যা বলতে থাকে, শ্রাবণ অনেক নাটক হচ্ছে, একদম একদম বাড়াবাড়ি করবি না, এরকম এরকম করে সিনক্রেট করে কি বোঝাতে চাইছিস? তুই ওদের মনটা বিষিয়ে দিচ্ছিস কেন বলতো? তখন শ্রাবণ বলতে থাকে, এখন দেখ না কি হয়, এখনো তো অনেক কিছু বাকি, এবার এবার আস্তে আস্তে তোর ছাত্রছাত্রীরাই তোকে তোকে ধ্বংস করবে। এরপরে দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখন তখন দেখা যায় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় তখন রায়া বলতে থাকে, আচ্ছা ম্যাডাম আপনি তবে এই নাটকটা সাজিয়েছিলেন, ভাগ্যিস আজকে অঞ্জলি ক্লাসে আসেনি, যদি অঞ্জলি ক্লাসে আসতো মেয়েটা তো একদম একদম গুমড়ে গুমড়ে মরে যেত, কারণ ও তো আপনাকে ভগবানের চোখে দেখে, ও তো আপনাকে ভগবানের মতো দেখে। এরপরে দেখা যায়
তখন শ্রাবণ বিদ্যাকে কথা শোনাতে গেলে শ্রাবণ রায়াকে আটকাতে যায়। ঠিক তখনই রায়া বিদ্যার দিকে ধমকে এসে তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, একদম আমার দিদির কাছে কেউ এগিয়ে আসবে না, আমার দিদিকে কেউ কিছু করবে না, তোমরা তোমরা চাইলে আমাকে মারতে পারো, কিন্তু কিন্তু আমার দিদিকে কেউ মারবে না। তখন তখন দেখা যায় রায়া বলতে থাকে, বাহ, অনেক দূর সবকিছু এগিয়ে গেছে। এরপরে বিদ্যা বাড়ি ফিরলে তখন বিদ্যাকে কেউ একজন ফোন করে বলতে থাকে হস্টেলে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখা যায় বিদ্যা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তখন তখন যখনই কলেজে আসে তখন সবাই বিদ্যাকে ঘেরাও করে ধরে আর বলতে থাকে, শেষমেশ নিজের রূপটা দেখিয়ে দিলেন, আমাদের আমাদের কলেজটা ভেঙে দিলেন। তখনই দেখা যায় রাজদীপের পাঠানো গুন্ডা ভেতরে সবার আড়ালে ভেতরে ঢুকে এসে বিদ্যাকে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারলে তখন সবার মাঝখানে মাটিতে লুটিয়ে পড়ে বিদ্যা।